আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো অনিশ্চয়তা, ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য, ঝুঁকির উৎস, ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো, প্রথমে আমাদের রয়েছে অনিশ্চয়তা। অনিশ্চয়তা কী সেটা সম্পর্কে এখন আমরা জানব। তাহলে যখন কোনো কিছুর ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না বা সম্ভাব্য ফলাফলের পরিসরটি গাণিতিকভাবে নির্ণয় করা কঠিন হয়, তখন তাকে আমরা অনিশ্চয়তা বলতে পারি। তাহলে অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা হচ্ছে যখন আমরা ভবিষ্যতে কী হবে এটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবো না, আর হচ্ছে তোমার এটার পরিসর গাণিতিকভাবে নির্ণয় করতে পারবো না বা পরিমাপ করতে পারবো না, তখন তাকে আমরা অনিশ্চয়তা বলতে পারবো। ধরো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানে তুমি আশা করতেছো তুমি লাভবান হবা ভবিষ্যতে, কিন্তু ভবিষ্যতে তুমি লাভবান হবা নাকি ক্ষতিগ্রস্ত হবে এটা তুমি নিশ্চিতভাবে জানো না। এটা হচ্ছে মূলত অনিশ্চয়তা। তাহলে উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখতে যাই, একজন বিনিয়োগকারী একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলেন। তিনি আশা করছেন শেয়ারটির দাম বাড়বে, কিন্তু ভবিষ্যতে দাম বাড়বে নাকি কমবে তা নিশ্চিত বলা যায় না। অর্থাৎ একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলো, বিনিয়োগকারী আশা করতেছে শেয়ারের দাম বাড়বে, কিন্তু ভবিষ্যতে শেয়ারের দাম বাড়বে নাকি কমবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাজারের পরিস্থিতি, কোম্পানির পারফরমেন্স বা অন্যান্য অর্থনৈতিক কারণের উপর ফলাফল নির্ভর করে। অর্থাৎ আমরা ভবিষ্যৎ সম্পর্কে যেটা জানি না, ভবিষ্যৎ বাণী করা যায় না বা এর কি হতে পারে এটার পরিমাপ করা যায় না। এটা হচ্ছে মূলত অনিশ্চয়তা। আশা করি তোমরা অনিশ্চয়তা বিষয়টা বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের রয়েছে ঝুঁকি। তাহলে ঝুঁকি বলতে আমরা কি বুঝি? তাহলে মূলত ঝুঁকির সৃষ্টি হয় অনিশ্চয়তা থেকে। ঝুঁকির সৃষ্টি হয় অনিশ্চয়তা থেকে। অনিশ্চয়তার যে অংশ আমরা পরিমাপ করতে পারি এটাকে ঝুঁকি বলা হয়। তাহলে ঝুঁকি কি? অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করতে পারি এটাই ঝুঁকি। ব্যবসা অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি কাকে বলে? ব্যবসা অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি হলো প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাই হচ্ছে ব্যবসা অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকি। তাহলে এমনি ঝুঁকিটা হচ্ছে অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় এটাকে আমরা ঝুঁকি বলি, কিন্তু ব্যবসা অর্থায়নের ক্ষেত্রে প্রকৃত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে পার্থক্য দেখা দেয় এটা হচ্ছে মূলত ব্যবসা অর্থায়নের ঝুঁকি। ব্যবসা অর্থায়নের ঝুঁকিটা যদি তুমি দেখতে যাও, ধরো তোমার একটা কোম্পানি রয়েছে, এই কোম্পানি থেকে তুমি প্রত্যাশা বা আশা করতেছো যে এবছর 20% লভ্যাংশ হবে, কিন্তু বছর পরে তোমার লভ্যাংশ হয়েছে 15%। তাহলে 15% এটা হচ্ছে তোমার প্রকৃত লভ্যাংশ। তাহলে তুমি প্রত্যাশা করছিলে তোমার 20% লভ্যাংশ হবে, বছর শেষে গিয়ে দাঁড়াচ্ছে তোমার 15% লভ্যাংশ। তাহলে 20 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 5%। তাহলে বাকি 5% যেটা হারাই গেছে অথবা গড়মিল হয়েছে এটা হচ্ছে মূলত ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকি কোনটা? প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে ভিন্ন দেখা দেয় এটা হচ্ছে মূলত ব্যবসায়িক ঝুঁকি। অর্থাৎ 5% এটা হচ্ছে মূলত ব্যবসায়িক ঝুঁকি। এর পরবর্তী আমাদের রয়েছে ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য। তাহলে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা, ঝুঁকির ভবিষ্যৎ সম্পর্কে ধারণা থাকে, অনিশ্চয়তার থাকে না। সম্ভাবনা নির্ণয়, ঝুঁকির সম্ভাবনা নির্ণয় করা যায়, অনিশ্চয়তার সম্ভাবনা নির্ণয় করা যায় না। হিসাবযোগ্যতা, ঝুঁকি হচ্ছে হিসাবযোগ্য আর অনিশ্চয়তা হচ্ছে হিসাব অযোগ্য। বিমা হচ্ছে ঝুঁকির জন্য বিমা করা যায়, অনিশ্চয়তার জন্য কি করা যায় না? বিমা করা যায় না। তাহলে আমাদের সহজ কথায় বলতে চাই, সহজ কথা হচ্ছে যেটা মাপ করা যায় এটা হচ্ছে ঝুঁকি, আর যেটা মাপ করা যায় না এটা হচ্ছে অনিশ্চয়তা। এর পরবর্তী আমাদের রয়েছে ঝুঁকির উৎস।
মূলত ঝুঁকির উৎস থেকে বিভিন্নভাবে এমসিকিউ অথবা অনুধাবনমূলক জ্ঞানমূলকে প্রশ্ন এসে থাকে। তাহলে ঝুঁকির উৎস মূলত হচ্ছে দুইটি। ঝুঁকির উৎস হচ্ছে মূলত দুইটি বা দুই প্রকার। প্রথমটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আবার ঝুঁকি দুই প্রকার, আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আবার ঝুঁকি দুই প্রকার। তাহলে আমরা প্রথমে দেখব ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই প্রকার। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকিটা কি? ব্যবসায়িক পরিচালনা খরচ মেটাতে গিয়ে ব্যবসায়ের পরিচালন খরচ মেটাতে গিয়ে যে ঝুঁকির সৃষ্টি হয়, অর্থাৎ ব্যবসায়ে যে পরিচালন খরচগুলো রয়েছে, এই হচ্ছে কর্মচারীর বেতন, দোকান ভাড়া অথবা কি বিজ্ঞাপন খরচ ইত্যাদি মেটাতে গিয়ে তোমার যেই ঝুঁকির সৃষ্টি হয়, অর্থাৎ পরিচালন খরচ মেটাতে গিয়ে যেই ঝুঁকির সৃষ্টি হয় এটাকে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলে থাকি। আর্থিক ঝুঁকি কোনটা? আর্থিক ঝুঁকি হচ্ছে দায় পরিশোধের অক্ষমতা থেকে অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয়। অর্থাৎ আর্থিক ঝুঁকি কোনটা? দায় পরিশোধের অক্ষমতা থেকে। ধরো তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা তুমি পরিশোধ করতে পারতেছো না, তখন তোমার যে ঝুঁকির সৃষ্টি হয় তখন তাকে আমরা আর্থিক ঝুঁকি বলবো। অর্থাৎ হচ্ছে দায় পরিশোধের অক্ষমতা। যখন তোমার দায় পরিশোধের ক্ষমতা হারিয়ে যায় তখন যে ঝুঁকির সৃষ্টি হয় এটা হচ্ছে আমাদের আর্থিক ঝুঁকি। আর পরিচালন খরচ মেটাতে গিয়ে যে ঝুঁকির সৃষ্টি হয় এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এর পরবর্তী আমরা দেখব বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আবার দুই প্রকার। একটা হচ্ছে সুদের হারের ঝুঁকি আর একটা হচ্ছে তারল্য ঝুঁকি। তাহলে সুদের হারের ঝুঁকিটা কি? সুদের হারের ঝুঁকি হচ্ছে বিনিয়োগ আর সুদের হারের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। বিনিয়োগ আর সুদের হারের সাথে হচ্ছে তোমার বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে বিনিয়োগ আর সুদের হারের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক কেমন? তোমার যদি সুদের হার বেড়ে যায় তোমার বিনিয়োগের মূল্য কমে যাবে, আর যদি সুদের হার কমে যায় বিনিয়োগের মূল্য বেড়ে যাবে। অর্থাৎ সুদের হারের উপর নির্ভর করে তোমার কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। অর্থাৎ যদি সুদের হার একদম বেড়ে যায় তখন বিনিয়োগের মূল্যটা কমে যাবে, আর যদি সুদের হার কমে যায় বিনিয়োগের মূল্যটা বেড়ে যাবে। এর পরবর্তী আমাদের আছে তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকিটা কি? তারল্য হচ্ছে কি? একটি প্রতিষ্ঠানের মধ্যে যে পরিমাণ নগদ অর্থ রয়েছে এটা হচ্ছে মূলত ওই প্রতিষ্ঠানের কি তারল্য। তারল্য মানে হচ্ছে কি নগদ সম্পদ, অর্থাৎ নগদ টাকা। তোমার প্রতিষ্ঠানের যে পরিমাণ নগদ টাকা রয়েছে এটা হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের তরল সম্পদ। যখন তুমি অতিরিক্ত বিনিয়োগ করে ফেলবা, ধরো তোমার 1 লক্ষ টাকা রয়েছে, তুমি 80,000 টাকায় কী করে ফেলছো? বিনিয়োগ করে ফেলছো। বিনিয়োগ করার ফলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হঠাৎ তোমার নগদ অর্থ লাগতেছে 40,000 টাকা, তুমি এটা দিতে পারতেছো না, তখন যে ঝুঁকির সৃষ্টি হবে তখন তাকে আমরা তারল্য ঝুঁকি বলবো। তারল্য ঝুঁকি সৃষ্টি হয় কখন? যখন তুমি অধিক বিনিয়োগ করে ফেলবা। অধিক বিনিয়োগ করে ফেললে তাহলে তারল্য ঝুঁকির সৃষ্টি হয় অধিক বিনিয়োগ করে ফেললে। অর্থাৎ বিনিয়োগ এবং তারল্য এই দুটার মধ্যে সমন্বয় রেখে আমাদের কি করতে হবে? প্রতিষ্ঠান চালাতে হবে, না হয় আমাদের তারল্য ঝুঁকি সৃষ্টি হবে। তাহলে তারল্য ঝুঁকি সৃষ্টি হয় কখন? যখন তোমার প্রতিষ্ঠানে নগদ অর্থের পরিমাপ কমে যায়, অর্থাৎ অধিক বিনিয়োগ করে ফেলে, তখন তোমার তারল্য ঝুঁকি সৃষ্টি হয়, অর্থাৎ তারল্য সংকট দেখা দেয়। আশা করি তোমরা এই ঝুঁকিগুলো জানতে পেরেছো। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে, আর্থিক ঝুঁকি কাকে বলে, সুদের হারের ঝুঁকি কাকে বলে,
তারল্য ঝুঁকি কাকে বলে। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এই বিষয়গুলোর বিশদ আলোচনা করব, অর্থাৎ বিস্তারিত জানব। তাহলে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি ব্যবসা প্রতিষ্ঠানের সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন ধরনের পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। তাহলে উদাহরণস্বরূপ কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি এইসব পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা, অর্থাৎ যে ক্ষমতা হারায় পেল পরিচালন খরচ মেটানোর যে ক্ষমতাটা তোমার হারাই যায়, অর্থাৎ যেটা তুমি করতে পারো না, তখন যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা তখন কি বলতে পারবো? ব্যবসায়িক ঝুঁকি বলতে পারবো। তাহলে ব্যবসায়িক ঝুঁকি কি? ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে মূলত ব্যবসায় পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। এই পরিচালন ব্যয় যেমন হতে পারে তোমার কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি হচ্ছে তুমি পরিচালনা খরচ মেটানোর অক্ষমতা সৃষ্টি হলে আমাদের ব্যবসায়িক ঝুঁকি দেখা দেবে। অর্থাৎ পরিচালনা খরচ মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলে থাকি। এরপরে রয়েছে আমাদের আত্মিক ঝুঁকি। এই ধরনের ঝুঁকি বহিস্থ উৎস থেকে অর্থায়নের ফলে সৃষ্টি হয়। বহিস্থ উৎস থেকে আত্মিক ঝুঁকি সৃষ্টি হয় বহিস্থ অর্থায়নের উৎস থেকে। যে প্রতিষ্ঠানের ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি হয়, অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি হবে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকি দেখা দিবে। কারণ হচ্ছে দায় পরিশোধের অক্ষমতা থেকে মূলত আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। ঋণ মূলধনের জন্য হচ্ছে তোমার সুদ প্রদান করতে হবে, আর হচ্ছে এগুলো তোমাকে দায়গুলো অবশ্যই কী করে দিতে হবে? পরিশোধ করে দিতে হবে। তাহলে আর্থিক ঝুঁকি মূলত সৃষ্টি হয় দায় পরিশোধের অক্ষমতা থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের রয়েছে সুদের হারের ঝুঁকি। তাহলে যেসব বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্জার ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদের হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। কাদের হচ্ছে সুদের হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়? যারা হচ্ছে বন্ড, ডিবেঞ্জার কি করে? ক্রয় করে। কারণ হচ্ছে বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে বিনিয়োগের মূল্য ওঠানামা করে। সুদের হার বাড়লে বিনিয়োগের, অর্থাৎ বন্ড বা ডিবেঞ্জারের বাজার মূল্য কমে, আর সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্য বাড়ে। অর্থাৎ সুদের হার এবং বিনিয়োগের মধ্যে হচ্ছে তোমার বিপরীতমুখী সম্পর্ক। আমি একটু আগে বলছি, বিনিয়োগ এবং সুদের হারের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। বিনিয়োগ ও সুদের হারের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এরপর আমাদের রয়েছে তারল্য ঝুঁকি। বিনিয়োগকারী অর্থাৎ শেয়ার, বন্ড, ডিবেঞ্জার ইত্যাদি বিনিয়োগের পর যে কোনো সময় এসব বিনিয়োগের নগদায়নের প্রয়োজন হয়। অর্থাৎ যখন তুমি শেয়ার, বন্ড, ডিবেঞ্জার ইত্যাদি বিনিয়োগ করবা তখন এর পরের সময় গিয়ে তোমার এগুলো নগদায়নের প্রয়োজন হতে পারে। আশা করা হয় বিনিয়োগকারী এসব বিনিয়োগের যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে তারল্য ঝুঁকি কখন সৃষ্টি হয়? যখন ধরো তুমি একটা জায়গায় বিনিয়োগ করছো, বিনিয়োগ করার পর ওই টাকাগুলো তোমার কি করতে হচ্ছে? নগদায়ন করতে হচ্ছে সহজ এবং যুক্তিসঙ্গত মাধ্যমে। অর্থাৎ তোমাকে বলছো ওরা সহজে কি করতে পারবে? বিনিয়োগকৃত অর্থগুলো নগদায়ন করতে পারবে। কিন্তু দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে তোমার বিনিয়োগকৃত অর্থগুলো নগদায়ন করতে তোমার কষ্ট হচ্ছে, অনেক হচ্ছে জটিল এবং ব্যয়বহুল হচ্ছে। তখন তোমাকে তোমার যেই ঝুঁকির সম্মুখীন হতে হবে, অর্থাৎ বিনিয়োগের টাকা নগদায়ন করতে গিয়ে যেই ঝুঁকির সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে মূলত আমাদের তারল্য ঝুঁকি। এখন আমরা দেখব ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়। তাহলে ঝুঁকিমুক্ত আয় কোনগুলো? সকল আয় ঝুঁকিবহুল নয়, কিছু আয় আছে ঝুঁকিমুক্ত আয় হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ এইরকম আয়ে প্রকৃত আয় সবসময় প্রত্যাশিত আয়ের সমান হয়। ঝুঁকিমুক্ত আয়ের ক্ষেত্রে প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয় কী হয়? সমান হয়। কোনো ব্যাংকে যদি তুমি মেয়াদি আমানত রাখো তবে এর প্রত্যাশিত আয় এবং বাস্তব আয়ের মধ্যে তেমন পার্থক্য হয় না।
এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের একটি ধরন। তাহলে ঝুঁকিমুক্ত আয়ের ক্ষেত্রে হচ্ছে প্রত্যাশিত আয় ইকুয়াল টু প্রকৃত আয়। প্রত্যাশিত আয় ইকুয়াল টু হচ্ছে প্রকৃত আয়। তাহলে ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হচ্ছে যেমন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো হচ্ছে সরকারি, এগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগের উৎস। ট্রেজারি বন্ড হচ্ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ, আর হচ্ছে ট্রেজারি বিল এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। এগুলো হচ্ছে মূলত ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ। এগুলো হচ্ছে কারা দিয়ে থাকে? সরকার দিয়ে থাকে। এর পরবর্তী হচ্ছে আমাদের ঝুঁকিবহুল আয়। তাহলে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য ব্যবধান হওয়ার সম্ভাবনা হচ্ছে ঝুঁকি। প্রকৃত দেখো যে প্রকৃত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান, এটা হচ্ছে মূলত ঝুঁকি। আমরা যে সর্বপ্রথমে জেনেছি যে প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে ঝুঁকি, যেটা এখানে আবারও রিপিট করা হচ্ছে। সাধারণত আয়ের একটা ধরন ঝুঁকিমুক্ত আর অন্যটি হচ্ছে ঝুঁকিযুক্ত। একটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয় আর একটা হচ্ছে ঝুঁকিযুক্ত আয়। যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেই সব আয়কে ঝুঁকিবহুল আয় বলা হয়। অর্থাৎ ঝুঁকিবহুল আয় কোনগুলো? যখন তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে কী করবা, শেয়ার করে করবা অথবা বিনিয়োগ করবা, এগুলো হচ্ছে তোমার এখান থেকে যে লভ্যাংশ বা মুনাফা পাবা, এটা হচ্ছে তোমার ঝুঁকিযুক্ত আয়। আর ঝুঁকিমুক্ত হচ্ছে যেগুলো হচ্ছে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, যেগুলো হচ্ছে সরকার বিনিয়োগ করে, যেখানে হচ্ছে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয় সমান হবে, এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়। আর ঝুঁকিযুক্ত হচ্ছে প্রকৃত এবং প্রত্যাশিত ফলাফলের মধ্যে ব্যবধান বা ভিন্নতা দেখা দিবে। যেমন হচ্ছে তুমি ব্যবসায় বিনিয়োগ করলা অথবা শেয়ার ক্রয় করলা, তখন তোমার এখান থেকে যে লভ্যাংশ পাবা, এটা হচ্ছে তোমার হচ্ছে ঝুঁকিযুক্ত। কেননা এখানে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো, লাভবানও হতে পারো। এটা হচ্ছে তোমার কি নাই, তোমাকে বলে দেয় না যে নিশ্চিতভাবে তুমি লাভবান হবা, কারণ এখানে একটা কি ঝুঁকি দেখা দেয়, যেখানে হচ্ছে তোমার প্রত্যাশিত এবং প্রকৃত ফলাফলের মধ্যে একটা ভিন্নতা দেখা দিবে। আশা করি তোমরা ঝুঁকিমুক্ত এবং ঝুঁকিযুক্ত আয় বুঝতে পেরেছো। এর পরবর্তী আমরা গাণিতিক বিষয়। এই অধ্যায় থেকে এক ধরনের গাণিতিক বিষয় আসে, এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয়। কি নির্ণয়? আদর্শ বিচ্যুতি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে হচ্ছে ঝুঁকির পরিমাণ নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয়? ঝুঁকির পরিমাণ। ঝুঁকির পরিমাপ নির্ণয় করা হয়। এখন আমরা এই আদর্শ বিচ্যুতি দেখব। তাহলে ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ। তাহলে ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ করা যায় হচ্ছে আদর্শ বিচ্যুতির মাধ্যমে। ঝুঁকি পরিমাপ করা যায় কিসের মাধ্যমে? আদর্শ বিচ্যুতির মাধ্যমে। এই যে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকির পরিমাপ করা হয়, তেমনি ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকি এবং পরিমাপ করা যায়। এটি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতি হচ্ছে একটি পরিসংখ্যানিক পদ্ধতি। তাহলে আদর্শ বিচ্যুতি হচ্ছে একটি পরিসংখ্যানিক পদ্ধতি। এটা হচ্ছে তোমাদের এমসিকিউতে আসতে পারে। আদর্শ বিচ্যুতি কী ধরনের পদ্ধতি? পরিসংখ্যানিক পদ্ধতি। তাহলে আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারবো। এই আদর্শ বিচ্যুতি নির্ণয়ের একটা কি রয়েছে? সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে আদর্শ বিচ্যুতি সমান সামেশন আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে আদর্শ বিচ্যুতি ইকুয়াল টু সামেশন আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1। এটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র। এখানে হচ্ছে সামেশন আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার ইকুয়াল টু অতীতে অর্জিত আয় হার থেকে গড় হারের পার্থক্যের বর্গের সমষ্টি। তাহলে আমাদের আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতীতে অর্জিত আয় থেকে গড় আয়ের পার্থক্যের বর্গের সমষ্টি। আর হচ্ছে n হচ্ছে আমাদের বছরের সংখ্যা, নাম্বার অফ ইয়ার। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে দেখো, একজন বিনিয়োগকারী গত 10 বছরে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার যথাক্রমে 10%, 20%, 5%, 15%, 35%,
10%, 25%, 30%, 12% ও 0%। এর আদর্শ বিচ্যুতি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একজন বিনিয়োগকারী 10 বছরের আয়ের হার দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলা হয়েছে। চলো এখন আমরা যেহেতু একটা পরিসংখ্যানিক যেহেতু পদ্ধতি ঘর আঁকতে হবে, তাই আমরা আগে থেকে ঘরগুলো অঙ্কন করে রেখেছি। তোমরা এইভাবে ঘর অঙ্কন করবা। তাহলে এখানে আমাদের প্রথমে থাকবে বছর। প্রথমে কি থাকবে? বছর। এর পরবর্তী থাকবে আয়। এর পরবর্তী গড় থেকে ব্যবধান। গড় থেকে ব্যবধান অর্থাৎ আয় মাইনাস গড়। আয় মাইনাস গড়। এর পরবর্তী আমাদের থাকবে ব্যবধানের বর্গ। তাহলে এখন আমাদের বছর হচ্ছে কত? 10 বছর। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের বছর কয়টা? 10টা। তাহলে প্রথম বছর আমাদের 10%। 10%। এর পরবর্তী 20%। এরপর 5%, 15%, 5%, 15%, 35%, 10%, 35%, 10%। এর পরবর্তী 25%, 30%, 25%, 30%। এরপর 12%, 0%, 12%, 0%। এগুলো আমাদের আয়, যেগুলো পার্সেন্টেজ আকারে প্রশ্নতে দেওয়া আছে। প্রথমে আমরা বছরগুলো লিখে ফেলবো 1 থেকে 10 পর্যন্ত। এর পরবর্তী আয়, যেগুলো আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো আমরা এখানে বসাই দেব। এর পরবর্তী আমাদের গড় থেকে ব্যবধান। তাহলে আমাদের আগে কী করতে হবে? গড় বের করতে হবে। আমাদের গড় বের করতে হবে। গড় বের করার জন্য এগুলো কি করতে হবে? সবগুলা যোগ করতে হবে। এখানে আমরা লিখব যোগফল। যোগফল দেখো 10, 20, 30, 30 আর 5 35, 35 আর 15 50, 50 আর 30 85, 85 আর 10 95, 95 আর 25 120, 120 আর 30 150, 150 আর 12 162। তাহলে আমাদের আসতেছে কত? 162। এটার আমাদের কি করতে হবে? গড় বের করতে হবে। গড় বের করার জন্য 162কে 10 দ্বারা ভাগ করে দিতে হবে। অর্থাৎ 162 এটা আমাদের আয়ের যোগফল। এই আয়কে আমরা যত বছর আছে ওটা দিয়ে ভাগ করলে আমাদের গড় আয় চলে আসবে। তাহলে যদি 162কে আমরা 162 ভাগ 10 দ্বারা ভাগ করি, আমাদের আসতেছে 16.2। তাহলে এটা আমাদের গড় আয়। এখন আমাদের গড় থেকে ব্যবধান আয় থেকে গড়টা কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের আছে 10%। 10 থেকে আমাদের 16.2, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপর 20 মাইনাস 16.2, এর পরবর্তী 5 মাইনাস 16.2, এর পরবর্তী 15 মাইনাস 16.2, এর পরবর্তী 35 মাইনাস 16.2। অর্থাৎ আমাদের আয় যেটা আছে এটা থেকে গড়টা কি করা? বিয়োগ করা। এটা গড় থেকে ব্যবধান। তাহলে এর পরবর্তী 10 মাইনাস 16.2, এর পরবর্তী 25 মাইনাস 16.2, এর পরবর্তী 30 মাইনাস 16.2, এর পরবর্তী 12 মাইনাস 16.2, এর পরবর্তী 0 মাইনাস 16.2। তাহলে আমাদের 10 থেকে 16.2 চলে গেলে কত আসে? 6.2। মাইনাসের 6.2।
10 থেকে 16.2 চলে গেলে -6.2। এর পরবর্তী হচ্ছে 20 থেকে 16.2 চলে গেলে 3.8। এর পরবর্তী 5 থেকে 16.2 চলে গেলে -11.8 না 11.2 হবে, সরি 5 চলে গেলে 11.2 হবে। এর পরবর্তী হচ্ছে আমাদের 15 থেকে 16.2 চলে গেলে -1.2। এর পরবর্তী 35 থেকে 35 -16.2, তাহলে আমাদের আসতেছে 18.8। এর পরবর্তী 10 থেকে 16.6 চলে গেলে -6.2। এর পরবর্তী 25 থেকে 25 -16.2, তাহলে আসতেছে 8.8। এর পরবর্তী হচ্ছে 30 থেকে 16.2, 30 -16.2, তাহলে আসতেছে 13.8। এর পরবর্তী হচ্ছে 12 থেকে 12 -16.2, তাহলে আসতেছে আমাদের -4.2। এর পরবর্তী আসতেছে 0 থেকে, 0 থেকে যদি যায় 16.2 থেকে যাবে। তাহলে এখন আমরা হচ্ছে আয় থেকে গড় অর্থাৎ গড় থেকে ব্যবধানটা কি করছি, বাইর করছি। এখন আমরা হচ্ছে ব্যবধানের বর্গ অর্থাৎ এখানে আমরা যে ব্যবধানগুলো বের করছি এগুলোর এখন কি করতে হবে, বর্গ করে দিতে হবে। তাহলে বর্গ মানে হচ্ছে 2টা অর্থাৎ স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে 6.2 গুণ 6.2 অর্থাৎ এখানে আছে কত -6.2 গুণ -6.2। এখানে আছে 3.8 গুণ 3.8। এখানে আছে -11.2 গুণ -11.2। বর্গ মানে কি, গুণ করে দাও, একটার সাথে একটাকে গুণ করে দাও অর্থাৎ স্কোয়ার করা। আর -1.2 গুণ -1.2, 18.8 গুণ 18.8, -6.2 গুণ -6.2, 8.8 গুণন 8.8, 13.8 গুণন 13.8, -4.2 গুণন -4.2, -16.2 গুণন 16.2। তাহলে এখন আমরা মানগুলো কি করব, বের করব। তাহলে আমাদের কত আসতেছে 6 বর্গ করলে হচ্ছে মাইনাস সাইনটা কি চলে যাবে, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ স্কোয়ার করলে অর্থাৎ যে কোনো কিছুকে তুমি যদি যখন বর্গ করবা এখানে মাইনাস সাইন থাকবে না, মাইনাস সাইনটা কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে 6.2 গুণন 6.2, তাহলে আমাদের আসতেছে 38.44। এরপর 3.8 গুণন 3.8, 3.8 গুণন 3.8, তাহলে আসতেছে 14.44। এর পরবর্তী হচ্ছে -11.2 -11.2 গুণন -11.2, তাহলে আমাদের আসতেছে 125.44, 125.44। এর পরিবর্তে হচ্ছে -1.2 গুণন -1.2, তাহলে আমাদের আসতেছে 1.44। তাহলে এর পরবর্তী 18.8 গুণন 18.8, এটা আসতেছে 353.44।
এর পরিবর্তে হচ্ছে -6.2 গুণন -6.2, এখানে আসতেছে 38.44। এর পরবর্তী 8.8 গুণন 8.8, তাহলে আমাদের আসতেছে 77.44। এর পরবর্তী 13.8 গুণন 13.8, তাহলে আমাদের আসতেছে 190.44। এর পরবর্তী 4.2 গুণন 4.2, তাহলে আমাদের আসতেছে কত? 17.64। এর পরবর্তী 16.2 গুণন 16.2, এটা আসতেছে আমাদের 262.44। তাহলে এখন আমরা ব্যবধানের বর্গ বের করলাম। কিভাবে বের করলাম? এই ব্যবধান এখানে আমরা যেগুলো পেলাম এগুলোকে জাস্ট আমরা কি করে দিলাম? বর্গ করে দিলাম। বর্গ মানে কি? একটাকে এই যে সংখ্যাটা তোমাদের আসবে যেটাকে বর্গ করবা এটাকে হচ্ছে 2 বার করে লিখে, অর্থাৎ গুণ করা। এটাকে 2 বার করে লিখে কি করা? গুণ করা। যেমন ধরো আমি দেখাই তোমাদের 6.2 এর স্কোয়ার। 6.2 এর স্কোয়ার মানে হচ্ছে 6.2 কয়টা? 2টা। এই 6.2 2টা, এভাবে কি করা? গুণ করা। বর্গ মানে হচ্ছে কি? স্কোয়ার দেওয়া। স্কোয়ার মানে হচ্ছে কি? 6.2 2টা, এই 2টা কি করা? গুণ করা। বর্গ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই 2টাকে গুণ করে দিলে এভাবে লিখে কি আসবে? আমাদের এই ব্যবধানের বর্গগুলো আসবে। এই ব্যবধানের বর্গগুলো আমরা এখন কি করব? একসাথে কি করব? যোগ করব। তাহলে যোগ করে দেখি। তাহলে প্রথম আমাদের হয়েছে 38.44 যোগ 14.44 যোগ 125.44 যোগ 1.44 যোগ 353.44 যোগ 38.44 যোগ 77.44 যোগ 190.44 যোগ 17.64 যোগ 262.44। তাহলে আমাদের আসতেছে 1119.404। তাহলে আমাদের কত আসতেছে? এর ব্যবধান বর্গের যোগফল আসতেছে 1119.404। এখন আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে আমরা জানি আদর্শ বিচ্যুতি ইকুয়াল টু √, সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। তাহলে আমাদের সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কোয়ারের মান হচ্ছে 1119.404। এখানে নিচে হচ্ছে আমাদের n এর মান হচ্ছে 10 - 1 √। তাহলে আমাদের এখানে আসতেছে 1119.404 ডিভাইডেড বাই 9। তাহলে 1119.404 কে 9 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 124.378। এটাকে যদি আমরা বর্গমূল করে দিই 124.378
7 এটাকে বর্গমূল করলে আসতেছে 11.15%। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতির মান হচ্ছে কত? আদর্শ বিচ্যুতি হচ্ছে আমাদের 11.15%। এটা হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতির মান কত? 11.15%। তাহলে সর্বপ্রথম আমাদের হচ্ছে প্রশ্নের মধ্যে আয় এবং হচ্ছে বছর সংখ্যা কি দেওয়া থাকবে। তো আমরা বছরগুলো ধারাবাহিকভাবে বসাবো, আয়গুলো হচ্ছে প্রশ্নের মধ্যে যেভাবে দেওয়া আছে সেভাবে ধারাবাহিকভাবে বসাবো। দেন আমাদের গড় থেকে ব্যবধান বের করব, অর্থাৎ আয় থেকে গড় বিয়োগ দিয়ে গড় বের করার জন্য আমাদের এই যে আয়গুলো সবগুলো যোগ করে এবং মোট বছর দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাদের গড় আয় আসবে। তাহলে আয় থেকে গড় আয় বাদ দিয়ে হচ্ছে আমাদের যে মানটা আসবে ওই মানটার আবার আমরা কী করবো, যে অর্থাৎ ব্যবধানটা আসবে ওই ব্যবধানের কী করব? বর্গ করব। বর্গ করার পর এই বর্গ সবগুলো হচ্ছে আমরা যোগ করব, অর্থাৎ যোগফল বের করব। যোগফল বের করার পর আমরা আদর্শ বিচ্যুতি বের করব। তাহলে আমরা জানি আদর্শ বিচ্যুতির একটা সূত্র আছে, সামেশন আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। এখানে হচ্ছে মানটা বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া। তাহলে আমাদের ক্যালকুলেশন মান আসতেছে কত? 11.15%। এটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতির প্রকৃত মান। আশা করি তোমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা এবং বেসিক আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।